আমি আজম ফারুক যাত্রী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যাত্রী টিভি যদিও লন্ডন ভিত্তিক, কিন্তু আমরা মাঝে মাঝে বাংলাদেশ থেকে এর কাজকর্ম পরিচালনা করি। আমি বর্তমানে যেখানে বসে আছি এটা আমার একটি ফ্ল্যাটের স্টাডি রুম। এখানে আমি লেখাপড়া করি এবং মিডিয়ার কিছু কাজকর্ম করে থাকি। যাত্রী টিভি গঠনের প্রেক্ষাপট সম্পর্কে আগেও আমি উল্লেখ করেছি যে এটা অন্যান্য ইউটিউব চ্যানেলের মতন একটি টিভি চ্যানেল নয়। এটার মধ্যে দিয়ে আমরা বিশ্বব্যাপী একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। সেই সামাজিক আন্দোলনটা হচ্ছে আজকে সারা বিশ্বে যে অবক্ষয়, বিশেষত বাংলাদেশের বর্তমান যে সামাজিক অবস্থা, এখানে যে অত্যাচার, অনাচার, দুর্নীতি, নিপীড়ন, নির্যাতন চলছে এবং যেভাবে সমাজ সংকট থেকে মহাসংকটের দিকে এগিয়ে যাচ্ছে, আজকে সেটাকে অবশ্যই আমাদের পরিবর্তন করতে হবে। সেটা পরিবর্তন করতে গেলে শুধুমাত্র সরকার পরিবর্তনের মাধ্যমে যে সমস্যার সমাধান হবে সেটা আমরা বিশ্বাস করি না। আজকে মিছিল মিটিং করে সমস্যার সমাধান হবে না। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই নতুন প্রযুক্তির মাধ্যমেই আমাদের মানুষকে সচেতন করে তুলতে হবে, তারা যেন এগিয়ে আসে। আজকে আমাদের যে সামাজিক অবক্ষয়, এটাকে রোধ করে একটি উন্নতর সমাজের দিকে আমরা এগিয়ে যেতে পারি। আমার এই উদ্যোগ নেওয়ার পেছনের যে কারণগুলি সে সম্পর্কে ব্যাখ্যা করার জন্যে আমি আজকে কিছু খোলামেলা আলোচনা করব, যেটা কিছুটা এলোমেলো আলোচনাও আপনারা বলতে পারেন। আমি আসলে প্রথমে আমার পরিচয়টা দিতে চাইব। সেটা হচ্ছে যে আমার জন্ম 1950 সনে এবং সেটা বর্তমান শেরপুর জেলায় বাসুরাগলা নামক একটি গ্রামে। বাসুরাগলা নামটি শুনে আপনারা হয়তো অনেকেই হাসবেন, কিন্তু এই গ্রামটির নাম বাসুরাগলায় রাখা হয়েছে। কেন রাখা হয়েছে সেটা আমি জানি না। বাছুর তো সাধারণত আগলাই থাকে, গরু বাঁধা থাকে, তারপরও এর নাম বাসুরাগলাই রয়ে গিয়েছে। আমাদের গ্রামটি যে একটি বিল দ্বারা পরিবেষ্টিত, সেই বিলটির নাম হচ্ছে মেহেদিরাঙ্গা বিল। এখানে নামের সাথে আপনার কন্ট্রাস্টটা দেখুন। গ্রামটির নাম বাসুরাগলা, বিলটির নাম মেহেদিরাঙ্গা। সেই গ্রামেই আমার জন্ম। আমি আপনাদের অনেকের মতো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করিনি। আমরা মোট 10 ভাই বোন, তার মধ্যে আমার অবস্থান 5-এ। এবং আপনারা জানেন তৎকালীন সময়ে 8 জন, 10 জন, এমনকি 12 জন সন্তান হওয়া সেটাই ছিল স্বাভাবিক। তো সেখানে একমাত্র আমার জন্ম বাসুরাগলা গ্রামে। আমার জন্মের সময় আমি পরবর্তীকালে শুনেছি আমার মুখ ভর্তি দাড়ি ছিল, চুল ছিল। আমার কাকা আমার জন্মের পর দেখে গিয়ে যোগ করে অন্যদেরকে বলেছিলেন যে ভাবির ঘরে একটি ছাগলের বাচ্চার জন্ম হয়েছে। যাই হোক, তারপর তো সেগুলিকে নাপিত দিয়ে শেভ করানো হয়েছে। আমার গায়ের রং অত্যন্ত কালো ছিল। সে সময়ে আমার মা অসুস্থ ছিলেন। যাই হোক, তারপর ধীরে ধীরে বেড়ে উঠতে থাকি। কিন্তু আমার অগ্রজ ভাই বোন যারা ছিলেন তারা মোটামুটি গায়ের রং ফর্সা এবং সুদর্শন ছিলেন। তো এর মধ্যে আমি কালো একটি ছেলে সেই পরিবারে, যার জন্য অনেক সময় আমাকে বিভিন্ন জনের নিকট হতে বিদ্রূপ সহ্য করতে হতো এবং আমাকে জিজ্ঞাসা করতেন
তোমার ভাই বোনরা ফর্সা, তুমি কালো কেন? এটার তার উত্তর আমার কাছে ছিল না, তার কোনো সঠিক উত্তরও আমি দেইনি। যাই হোক, তারপর যেটা হলো, বেড়ে উঠতে থাকি এবং বেড়ে ওঠার পর্যায়ে যেটা হয় যে এই কারণটাতেই আমি বিভিন্ন ক্ষেত্রে এক ধরনের মানসিক চাপ অনুভব করি। আমার বড় বোন ফেরদৌস পারভিন 2 বছরের বড়, আমরা একসাথেই খেলাধুলা করতাম। মাঝে মাঝে আমার পিতার বন্ধুরা আসলে তাদের এখানে আমরা যেতাম। বাবার বন্ধুরা আমার বোনটাকে কাছে ডেকে নিত, নিজে শুনতো, তোমার নাম কি, তুমি তো খুব সুন্দর ইত্যাদি বলে একটু আদর করে 2 পয়সা বা একটি কানা পয়সা হাতে ধরিয়ে দিত চকলেট বা বিস্কিট খাওয়ার জন্য। কিন্তু পাশেই আমি দাঁড়িয়ে থাকতাম, আমাকে কেউ কাছে ডাকতেন না, নামটাও জিজ্ঞেস করতেন না। আমি বুঝতাম না কী জন্য এই ধরনের বৈষম্যমূলক কাজগুলি আমার সাথে হচ্ছে। আমার বোন সেই পয়সা নিয়ে দোকানে যেতেন, 2টা মুড়ের লাড়ু বা 2টা কাঠি লজেন্স কিনে ফিরতেন। আমি তার কাছ থেকে একটা থাবা নিয়ে চলে যেতাম। বোনটি মার কাছে যে কমপ্লেন করতেন, তে মা বলতো যে তুমি কয়টা কিনেছিল? যে 2টা। তো একটা নিয়েছে তোমার ছোটো ভাই, সেটার জন্য অসুবিধা কি? যাই হোক, তারপরেও আমার মানসিক জগতে যে কাজটা করত সেটা হচ্ছে যে বোনকে সবাই আদর করছে, আমাকে কেউ আদর করছে না। তো ইত্যাদির মধ্যে দিয়ে আমি বড় হতে থাকি। বিভিন্ন পর্যায়ে আমার গায়ের রং কালো থাকার কারণে আমাকে কালো বলেও ডাকা হতো। এরপর আমার বয়স যখন মাত্র 14, আমাদের 10 জন ভাই বোন রেখে আমার মা মারা যান। এরপর এসএসসি পরীক্ষায় পাশ করে আমি কলেজে ভর্তি হই এবং কলেজে ভর্তি হওয়ার পর আমি ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়ি। তৎকালীন সময়ে 3টি ছাত্র সংগঠন ছিল, একটি ছাত্রলীগ, একটি ছাত্র ইউনিয়ন আর একটি ইসলামী ছাত্র সংঘ। তা আমি ছাত্র ইউনিয়নে যোগদান করি। কারণটা ছিল যে ছাত্র ইউনিয়ন অনেকটা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। তো ছোটোবেলা থেকেই আমার অভিনয়ের প্রতি একটা আগ্রহ ছিল। সেই আগ্রহটা তৈরি হয় মূলত আমরা যখন গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম, তখন আমার সবচেয়ে বড় বোন নার্গিস জানাব, সেখানে তিনি নাটিকা এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতেন। সেখানে তিনি আমাকে দিয়েও অভিনয় করাতেন। ছোটবেলা থেকেই যেহেতু সেই অভিনয়ের প্রতি একটা আগ্রহ গড়ে ওঠে, স্কুলে এবং কলেজেও আমি নাটকের সাথে জড়িত হই। 1969 সনে আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত এবং তখন স্বাধীনোত্তর আন্দোলন তুঙ্গে। সে পর্যায়ে সারা দেশে ছাত্রলীগের জয় জয়কার। আমি ইন্টারমিডিয়েট পাশ করে বিকমে ভর্তি হই ময়মনসিংহের বৃহত্তম কলেজ নাসেরবাদ কলেজে। সেখানে নির্বাচন হয় ছাত্র সংসদের। ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আমি সেই সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদকের পদে প্রতিদ্বন্দ্বিতা করি। যেখানে ছাত্রলীগের এত জয় জয়কার, সেই সময়টার মধ্যে আমি বিপুল ভোটে নাসিরাবাদ কলেজের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার কারণে মূলত নাসিরাবাদ কলেজই ময়মনসিংহের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিত। সেই ক্ষেত্রে সঙ্গত কারণেই ময়মনসিংহের ছাত্র আন্দোলনে আমার একটি নেতৃত্বের ভূমিকা এসে যায়। তৎকালীন সময়ে আমি আবার বিপ্লবী ছাত্র ইউনিয়নের
সভাপতি হই। এই দুটি দায়িত্ব আমি পালন করতে থাকি। এরপর চলে আসে আমাদের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সময় রাশেদ খান মেনন, যিনি একজন বামপন্থী নেতা, তৎকালীন সময়ে আমাদের নেতা, তিনি ঢাকা থেকে ইন্ডিয়াতে যাওয়ার পথে ময়মনসিংহে যান এবং তিনি একটি মোটর সাইকেল যোগে যান ঢাকা থেকে। সেই মোটর সাইকেলটি আমার কাছে রেখে তিনি চলে যান নরসিংদী এবং সেখান থেকে আগরতলা হয়ে কলকাতা যাবেন, এই কথাটি বলে যান। আমাকেও জানিয়ে যান যে তোমরা ইন্ডিয়াতে গেলে, কলকাতা যদি যাও তাহলে সিপিএম অফিসে দেখা করতে পারবে, আমরা সেখানে যাব। যাই হোক, আমার সাথে আরও 2 জন বন্ধুকে নিয়ে একটি মোটরসাইকেলে আমরা 3 জন ময়মনসিংহ থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। বয়স তো তখন অল্প। যাই হোক, আমরা মোটরসাইকেলে তো আর কলকাতা যাওয়া সম্ভব না, দূরত্ব অনেক দূর। জলপাইগুড়ি পর্যন্ত যেতে পারি। সেখানে একজন ভদ্রলোকের কাছে আমরা মোটরসাইকেলটি রেখে ট্রেনে কলকাতা চলে যাই। কলকাতায় কিছুদিন অপেক্ষা করি, সিপিএম অফিসে যাতায়াত করি, কিন্তু তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি। আসলে ওনারা কলকাতায় পৌঁছাননি। পরবর্তী সময়ে জেনেছি ওনারা আগরতলাতেই ছিলেন। কলকাতাতে তখন আশ্রয় নেয় বাংলাদেশ অস্থায়ী সরকার এবং স্বাধীনতা আন্দোলনে যারা মূলত নেতৃত্ব দিয়েছেন তারা। আপনারা জানেন সেই অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে, সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরা কলকাতায় অবস্থান নেন। আমরা কিছুদিন কলকাতায় থাকার পর চলে আসি আমাদের মেঘালয় রাজ্যে, যেটা আমাদের ময়মনসিংহ বর্ডারের ওপারে। শরণার্থী শিবিরটার নাম ছিল বারাঙ্গাপাড়া। সেই বারাঙ্গাপাড়ার শরণার্থী শিবিরেই আমরা আশ্রয় নিই। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়েছে। কিছু কিছু তাঁবু দেওয়া হয়েছে। আমরা অধিকাংশরাই গাছের নিচে ঘুমোতাম। খাবার টাবার যেটা দিতে হতো সেটা তো আপনারা আন্দাজ করতে পারবেন না, কারণ লক্ষ লক্ষ লোকের জন্যে ড্রামে রান্না হতো, যে সমস্ত চাল ডাল বিভিন্ন কিছু দিয়ে। পাহাড়ি নদীতে যেহেতু জলের গভীরতা থাকে না, সেখানেই শৌচকর্ম হচ্ছে, লোকজন গোসল করছে বা কাপড় চোপড় ধুচ্ছেন। সেই নদী থেকেই পানি এনে রান্না করা হতো। প্রথম দিকে সেগুলি আমরা মুখে দিতে পারতাম না, কিন্তু পরবর্তী সময়ে সেই খাবারই আমাদের কাছে অত্যন্ত স্বাদের খাবার মনে হতো। পরিস্থিতি মানুষকে বাধ্য করে সেই অবস্থায় সাথে টিকে থাকার জন্যে। শরণার্থী শিবিরের একটা কথা আমি এখানে উল্লেখ করতে চাই, যেটা হচ্ছে অত্যন্ত বেদনার কথা। সেটা হলো যে আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর দেখতাম গাছের নিচে কিংবা তাঁবুতে বৃদ্ধ অথবা শিশুরা মৃত্যুবরণ করে পড়ে আছে। তাদেরকে আমরা নিয়ে পাহাড়ের উপরে, যেহেতু আমরা বাস করতাম, সেখান থেকে পাহাড়ের নিচে ফেলে দিতাম। শরণার্থী শিবিরের জীবন যে কতটুকু কষ্টকর ছিল এটা কিন্তু ধারণা করাও সম্ভব নয়। বাংলাদেশ থেকে 1 কোটির অধিক মানুষ ভারতবর্ষের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল। আমার বাড়ি যেহেতু বর্ডারের কাছে, নকলা থানায়, আমি বাড়িতে চলে আসি। কিছুদিন বাড়িতে থাকার পর
আবার শরণার্থী শিবিরে চলে যাই, কিন্তু তখনও মুক্তিযুদ্ধ দানা বেঁধে ওঠেনি। প্রস্তুতি চলছে, ট্রেনিং চলছে। 11টা ভাগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের 11টি সেক্টর গঠন করা হয়। আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু আমাদের কিছু কিছু বামপন্থী সংগঠনগুলো মুক্তিযুদ্ধকে সমর্থন করেননি, যার জন্যে বামপন্থীদের সাথে সঙ্গত কারণেই আওয়ামী লীগের বা ছাত্রলীগের সাথে একটি ঠান্ডা লড়াই ছিল। আমাদের ময়মনসিংহে ছাত্রলীগের সাথে আমাদের ছাত্র ইউনিয়ন তেমন কোনো সংঘর্ষ ছিল না, যার জন্যে আমরা শরণার্থী শিবিরে পাশাপাশি অবস্থান করেছি। কিন্তু মূল মুক্তিবাহিনী যেটা গঠন করা হয়েছে, আপনারা জানেন কি না, আমি এখন যে কথাগুলি বলছি এগুলি হচ্ছে ইতিহাসের কথা। এখন প্রতিদিনই আমাদের মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিলেন তারা মৃত্যুবরণ করছেন। আমিও আর কতদিন বেঁচে থাকব তাও জানি না, তবু আমি আজকে সেই স্মৃতিগুলি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে বর্ণনা করে যেতে চাই। মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী যেটা বলা হয় সেটা গঠন করা হয়েছিল সেনাবাহিনী এবং পুলিশ থেকে যারা গিয়েছিলেন তাদেরকে নিয়ে, আর সাধারণ মানুষদেরকে নিয়ে গঠন করা যেটা হয়েছিল সেটাকে বলা হতো ফ্রিডম ফাইটার্স, আমরা সংক্ষেপে এফএফ বলতাম। এরপরে মুজিব বাহিনী নামে আরেকটি বাহিনী গঠন করেন তৎকালীন ছাত্রলীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দরা, এবং মুজিব বাহিনীও একটি পর্যায়ে দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটি মুজিব বাহিনী থাকে, আর একটি বিএলএফ নাম ধারণ করে, বাংলাদেশ লিবারেশন ফোর্স। একটি পক্ষের নেতৃত্ব দেন সিরাজুল আলম খান, আসম রব, শাহজাহান সিরাজ, এই ধরনের ব্যক্তিরা। আরেকটি অংশের নেতৃত্ব দেন ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, তারা। দুটি ভাগে মুজিব বাহিনী বিভক্ত হয়ে যায়। এক পর্যায়ে কর্নেল তাহের পাকিস্তান থেকে পালিয়ে চলে আসেন আমাদের সেই মেঘালয় রাজ্যে, এবং তিনি 11 সেক্টরের দায়িত্ব গ্রহণ করেন। তিনি একটু বামপন্থী আদর্শে বিশ্বাসী মানুষ ছিলেন। আমাদের অনেক বামপন্থীরাই তার সাথে আমরা যোগাযোগ করি, অনেকে সরাসরি তার সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। কিন্তু আমার পক্ষে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব হয়নি এই জন্যে যে আমাদের এলাকাটিতে কোনো পাকিস্তানি বাহিনী যায়নি। আমাদের এলাকায় পাকিস্তানি বাহিনী না যাওয়ার কারণে সশস্ত্র যুদ্ধটি করতে পারিনি। কিন্তু আমি নিজেকে একজন বলিষ্ঠ সংগঠক হিসেবে দাবি করি, এবং সেই দায়িত্ব আমি পালন করেছি। এক পর্যায়ে আমরা বামপন্থীরা মিলে জাতীয় মুক্তি বাহিনী নামে আরেকটি সংগঠন গড়ে তোলার চেষ্টা করি, কিন্তু সেটা সেভাবে কার্যকরী করা সম্ভব হয়নি। ইতিমধ্যে কলকাতা থেকে আব্দুর রহমান সিদ্দিকী নামে আমাদের ময়মনসিংহ জেলা ন্যাশনাল আওয়ামী পার্টি মানে ভাসানী ন্যাপের সভাপতি সংগ্রামী বাংলা নামে একটি পত্রিকা প্রকাশ করেন। তিনি লোকজনের মাধ্যমে আমাকে জানান 11 সেক্টরের সেই সংগ্রামী বাংলা পত্রিকা দায়িত্ব পালন করতে। তখন তো আর কোনো টেলিফোন বা
ইন্টারনেট ইত্যাদি কিছুই ছিল না। একমাত্র যোগাযোগ ছিল হয় লোকজন যাতায়াতের মাধ্যমে তাদের কাছে চিঠিপত্র দিয়ে অথবা ডাকবাক্সে চিঠি ফেলে। এরপর আমাদের জাতীয় মুক্তিবাহিনী গঠন করার ক্ষেত্রে যেহেতু বারাঙ্গাপাড়ায় সেভাবে আমরা সংগঠিত হতে পারছিলাম না, আমি ঢাকায় চলে আসি। ঢাকায় চলে এসে আমার সেই কাজ অব্যাহত রাখি। এখান থেকেও সংগ্রামী বাংলায় কিছু প্রতিবেদন যারা ইন্ডিয়াতে তখন যেতেন তাদের হাতে দিয়ে দিতাম, যে ইন্ডিয়াতে গিয়ে যেন সেটা পোস্ট করে এবং সেটা চলে যেত সংগ্রামী বাংলা পত্রিকার কাছে। তো সেই সংগ্রামী বাংলা পত্রিকা আপনারা দেখতে চাইলে এখনও মুক্তিযুদ্ধ জাদুঘরে তার বেশ কয়েকটি কপি আছে। সেখানে আমাদের বামপন্থীদের কী ধরনের ভূমিকা আছে সে সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন। পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্যে জামাতে ইসলাম এবং নেজামে ইসলামের নেতৃত্বে আল বদর এবং রাজাকার বাহিনী গঠন করা হয়। মুক্তিযুদ্ধে সবচেয়ে ঘৃণিত ভূমিকা যারা রেখেছে তারা হচ্ছে আল বদর বাহিনী, যাদেরকে আমরা আজকে ডালাভাবে রাজাকার বলি। কিন্তু সেটা দুইটা বাহিনী ছিল। আল বদর বাহিনীটা ছিল জামাতে ইসলাম বা ইসলামী ছাত্রসংঘ এদের নেতৃত্বে রাজনৈতিক একটি সশস্ত্র সংগঠন, এবং রাজাকাররা ছিল এদেরকে বেতন দিয়ে বা টাকা দিয়ে নিয়োগ করা হতো মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে খোঁজ খবর নেওয়া এবং তাদের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন কার্যকলাপে। 1971 সনের 4 ডিসেম্বর ভারতীয় বাহিনী আক্রমণ করে এবং অল্প কয়েকদিনের মধ্যেই পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণ করাতে বাধ্য হন। আপনারা জানেন 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ভারতীয় বাহিনীর কাছে রেসকোর্স ময়দান, যেটা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে আত্মসমর্পণ করে আমাদের সেই 16 ডিসেম্বরকে বিজয় দিবস হিসাবে ঘোষণা করে। এরপরে ঘটনায় যদি যাই, আমি তখনও ময়মনসিংহ জেলা বিপ্লবী ছাত্র ইউনিয়নের সভাপতি এবং নাসিরাবাদ কলেজের সাধারণ সম্পাদকের দায়িত্ব অব্যাহত থাকি। কিন্তু আমাদের ন্যাশনাল আওয়ামী পার্টি ভাসানীপন্থী যেটা, তারা কাজকর্ম করার ক্ষেত্রে ততটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে না। আমাদের কাজকর্ম সীমিত হয়ে যায়। ইতিমধ্যে 1973 সনে জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করা হয়। খুব দ্রুত মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে সেই ধরনের ছেলে মেয়েদেরকে নিয়েই জাতীয় সমাজতান্ত্রিক দল গঠিত হয়। ময়মনসিংহে জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করার জন্য সে ধরনের লোকজন না পাওয়ার কারণে আমার কাছে প্রস্তাব করেন যে ময়মনসিংহে মেজর জলিল, আসমরব, শাহজাহান সিরাজ এই কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে একটি জনসভার আয়োজন করা হয়েছে, কিন্তু সেখানে আওয়ামী লীগ সেই সভা করতে বাধা দিচ্ছে। আমি যদি তাদেরকে সেই ক্ষেত্রে কোনো সহযোগিতা করতে পারি। যাই হোক, আমি ঢাকায় আসি। সিরাজুল আলম খান, যাকে আমরা দাদা বলে ডাকি, তার সাথে আলোচনা করি। আলোচনা করার পর সেখানে জনসভা করার সেই দায়িত্বটি আমি গ্রহণ করি
মেজর জলিল, আসম রব এবং অন্যান্য নেতৃবৃন্দ আমার বাসায় ওঠেন এবং সেখান থেকেই ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে লক্ষাধিক লোকের সমাবেশে জনসভা অনুষ্ঠিত হয়। জাসদ ময়মনসিংহে একটি আসন স্থাপন করতে সক্ষম হয়। এরপর আলাপ আলোচনার মাধ্যমে আমি শতাধিক বিপ্লবী ছাত্র ইউনিয়নের নেতা কর্মীদেরকে নিয়ে ছাত্রলীগে এবং জাসদে যোগদান করি, আমাদের কার্যক্রম শুরু করি। আপনারা জানেন সে সময়ে জাসদ 1973 সনেই যে নির্বাচন হয়, এতে প্রায় 300 সিটেই প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু সঙ্গত কারণেই বা অসঙ্গত কারণে যেটাই হোক তেমন কোনো সিট জাসদ পায় না বা জাসদকে দেয়া হয় না। আমরা তখন আন্দোলনের পথ বেছে নেই কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এবং আমরা তখন তৎকালীন সরকার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। ইতিমধ্যে আরেকটি ঘটনা উল্লেখ করতে হয়। 1974 সনে ময়মনসিংহে কতিপয় তরুণ জাগ্রত নাট্যগোষ্ঠী নামে একটি সংগঠন গড়ে তোলে। আমি যেহেতু নাটকে অভিনয় করতাম, সেই জন্যে তারা আমার কাছে প্রস্তাব করে তাদের সংগঠনের সভাপতি হবার জন্যে। আমি সম্মত হই এবং জাগ্রত নাট্যগোষ্ঠীর প্রথম সভাপতির দায়িত্ব গ্রহণ করি। একই সাথে আমি রাজনীতি এবং নাট্য আন্দোলনের সাথে জড়িত হয়ে পড়ি। তো বাংলাদেশে তখন যে অস্থির অবস্থার মধ্যে রাজনীতি চলছে আপনারা জানেন। জাসদের পক্ষেও সশস্ত্র বাহিনী গড়ে ওঠে, যাকে গণবাহিনী বলা হতো। কর্নেল তাহেরের নেতৃত্বে বিপ্লবী সৈনিক সংস্থা নামে একটি সংগঠন গঠিত হয়। 1975 সনে বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক বিরাট অস্থির অবস্থা চলে আসে। জিয়াউর রহমান প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি দেশ চালাতে থাকেন। এর মধ্যে সেনাবাহিনীতে বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রুপের বিভিন্নভাবে একটা সংঘাত সৃষ্টি হয়। এক পর্যায়ে জিয়াউর রহমানের সাথে কথা হয় তিনি জাসদকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবেন। কিন্তু দুঃখের বিষয় হলো জিয়াউর রহমানের সাথে কর্নেল তাহেরের সাথে যে কথা হয়, তিনি সেই কথা রাখেননি। তিনি বিট্রে করেন কর্নেল তাহেরের সাথে। 25শে ডিসেম্বর রাতে ঢাকায় শাহজাহান সিরাজের বাসায় জাসদের প্রধান নেতৃবৃন্দের একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় 30 জন উপস্থিত ছিলেন। সেখানেই জিয়াউর রহমান সেনাবাহিনী পাঠিয়ে সবাইকে গ্রেপ্তার করেন। সেই সাথে বাংলাদেশের সকল জেলাগুলিতে জাসদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে যারা ছিলেন তাদেরকেও গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়। আমি তৎকালীন সময়ে জাসদের ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক। রাত 1টার সময় আমার বাসায় শতাধিক পুলিশ ঘেরাও করে ফেলে
আমাকে গ্রেপ্তার করে পরদিন জেলে প্রেরণ করেন। আমার পিতা জেলে আমি যাতে ডিভিশনে থাকতে পারি তার জন্যে আবেদন জানান এবং আমার সামাজিক অবস্থানের কারণে আমাকে ডিভিশন বিল্ডিংয়ে স্থানান্তরিত করা হয়। সেই সময় কিন্তু ইতিমধ্যেই আওয়ামী লীগের অনেক নেতারাও গ্রেপ্তার হয়ে গিয়েছেন। আমি ডিভিশন বিল্ডিংয়ে যেয়ে উঠি, সেখানে যাদেরকে পাই তাদের মধ্যে তোফায়েল আহমেদ, আবিদুর রহমান, ময়মনসিংহের আওয়ামী লীগের নেতা মতিউর রহমান এবং বর্তমানে যিনি আমাদের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, তিনিও সেই কক্ষে ছিলেন। সেখানে আমিও অবস্থান শুরু করি। 2 বছর ব্যাপী জেলে থাকি। ইতিমধ্যে কর্নেল তাহেরের বিচার শুরু হয়, একটি প্রহসনের বিচার, ক্যামেরা ট্রায়াল যাকে বলে। সেই ট্রায়ালের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হয় এবং ফাঁসির কাস্টে ঝোলানো হয়। কিছু কিছু আমাদের নেতাদের বিভিন্ন মেয়াদের শাস্তি প্রদান করে, কিন্তু আমাদের অধিকাংশের বিরুদ্ধেই কোনো অভিযোগ না থাকার কারণে 2 বছর জেল খেটে আমি মুক্তি লাভ করি এবং ফিরে এসে আবারও সীমিতভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হই। 1977 সনে কর্নেল তাহেরকে হত্যা করা হয় এবং 1978 সনে তার প্রথম মৃত্যুবার্ষিকী উদযাপন করার জন্য তার বাড়ি যেহেতু ময়মনসিংহে কাজলা গ্রামে, আমরা সেখানে তার প্রথম মৃত্যুবার্ষিকীর আয়োজন করি, যেটার মূল উদ্যোগ নিতে হয় আমাদের ময়মনসিংহ জেলা জাসদ কমিটির। সঙ্গত কারণেই প্রধান দায়িত্ব আমার কাঁধে এসে পৌঁছায়। সারা বাংলাদেশ থেকে জাসদ এবং ছাত্রলীগের কর্মীরা সেখানে সমাবেত হয়। লক্ষাধিক লোকের সমাবেশে আমরা কর্নেল তাহেরের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করি। এরপর আমি অসুস্থ হয়ে যাই, আমাকে হসপিটালে ভর্তি দেওয়া হয়। সেখানে আমাকে মেডিকেল টিম গঠন করে চিকিৎসা করা হয়। ডাক্তাররা আমার আত্মীয় স্বজনদেরকে জানান যে ওনার যে শারীরিক অবস্থা, ওনার হার্ট এনলার্জড হয়ে গিয়েছে। তখন বাংলাদেশে হার্টের চিকিৎসা করার সেই ধরনের সুব্যবস্থা ছিল না। আমার পরিবারকে ডাক্তাররা অনুরোধ করেন তাকে লন্ডনে পাঠিয়ে দেন, সেখানে চিকিৎসার সুযোগ আছে। আমি 1979 সনে জানুয়ারিতে লন্ডন চলে আসি এবং আমার এক আত্মীয়ের বাসায় অবস্থান করতে থাকি। কিছুটা আস্তে আস্তে সুস্থ হতে থাকি। আপনারা জানেন যে লন্ডনে যেয়ে জীবনযাপন করা, অন্যের উপর অবস্থান করা কঠিন বিষয়, যার জন্যে অড কাজকর্ম আমরা যেটা বলি আর কি, দোকানপাটে বা রেস্তোরাঁয় বা সুপার মার্কেটে কাজ করা, সেখানে সে ধরনের কাজকর্মের সাথে আমাকেও জড়িত হতে হয়। বাংলাদেশ থেকে আমরা গেলে আমাদের একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। সেই সাথে ল্যাঙ্গুয়েজও শেখার জন্যে আমাকে কোর্স করতে হয়। সেই কোর্স কমপ্লিট করে আমি জার্নালিজমের উপরে একটি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করি। তারপর লন্ডন থেকে প্রকাশিত দেশ বার্তা নামে একটি পত্রিকায় ম্যানেজিং এডিটর হিসাবে যোগদান করি। সেই পত্রিকাতেই কাজকর্ম করতে থাকি। তখন লন্ডন থেকে আরও 3টি বাংলা পত্রিকা প্রকাশিত হতো। আপনারা জানেন, মুক্তিযুদ্ধের সময় লন্ডনের প্রবাসীরা
এই মুক্তিযুদ্ধকে সমর্থন করার জন্যে বিরাট ভূমিকা পালন করেছে। বিশাল বিশাল জনসভা, পথসভা, ডেমনস্ট্রেশন ইত্যাদির মাধ্যমে তারা বিশ্বব্যাপী বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে যাতে সমর্থন অর্জন করা যায় সেই ধরনের তৎপরতায় অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর সেখানে আমাদের কিছু কিছু যুব সংগঠন এবং অন্যান্য ধরনের সংগঠন গড়ে ওঠে। 1984 সনে আমরা যারা মূলত পত্রপত্রিকায় কাজ করি বা কবি সাহিত্যিকরা যারা গিয়েছেন সেখানে, তারা অনুভব করি যে সেখানে আমাদের সাহিত্য বিষয়ক কোনো সংগঠন নেই। সেজন্যে আমরা একটি সাহিত্য সংগঠন গঠন করার জন্য আমাদের বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের বাঙালিরা মিলে একটি আলোচনা সভায় বসি। সেখানে একটি কমিটি গঠন করা হয় এবং আমাকে সভাপতি নির্বাচিত করা হয়। তারপর সেটা ছিল ফেব্রুয়ারি মাসের 4 তারিখ। আমরা 21 তারিখে বাংলাদেশ সেন্টারে, যেটা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অস্থায়ী দূতাবাস ছিল, সেখানকার হলরুমে 21শে ফেব্রুয়ারি উদযাপন করি। হাই কমিশনার থেকে শুরু করে ব্রিটেনে অবস্থানরত বড় বড় কবি সাহিত্যিক অনেকেই যারা ছিলেন তারা উপস্থিত ছিলেন। আমি সে সভায় সভাপতিত্ব করি। সঙ্গত কারণেই আমাদের সাহিত্য পরিষদের যাত্রা শুরু হয়। এই সাহিত্য পরিষদ আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাই। প্রায় প্রতি বছরই আমরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ হতে কবি সাহিত্যিকদেরকে নিয়ে সম্মেলন করতাম এবং ব্যাপক আকারে লোকজন সেখানে অংশগ্রহণ করতেন। সেই সম্মেলনগুলো করা হতো লন্ডন ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন হলে। আমাদের কাজকর্ম চলতে থাকে। আমরা নাটক মঞ্চায়ন করি, মে দিবস উদযাপন করি। এই ধরনের গণমুখী বিভিন্ন কাজকর্মের সাথে সম্পৃক্ত হই। 1987 সনে আমরা উপলব্ধি করি যে বিদেশে বৈশাখী মেলা উদযাপন করা যায় কিনা। পূর্ব লন্ডনের ছোট্ট একটি মাঠে আমরা প্রথমবারের মতন একটি বৈশাখী মেলার আয়োজন করি। এটি বাংলা সাহিত্য পরিষদ থেকেই আয়োজন করা হয়। আমার সৌভাগ্য সেই মেলাটি উদ্বোধন করার সুযোগ আমার হয়েছিল। তারপর চলতে থাকে আমাদের অন্যান্য সাংস্কৃতিক তৎপরতা। 1999 সনে আমাদের এই সাহিত্য পরিষদের একসময় সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ সামাদুল হকের নেতৃত্বে একটি বাংলা টেলিভিশন নামে চ্যানেল ওপেন করা হয়। 2000 সনে আমি বাংলাদেশে আসি। দেশে এসে আমি যে কাজটি করি সেটা হচ্ছে যে এখানকার নাট্যকর্মীদের নিয়ে, মূলত ময়মনসিংহের নাট্যশিল্পীদের নিয়ে একটি ডকু ড্রামা নির্মাণ করি। আপনারা জানেন বাংলাদেশে যারা নাটকে অভিনয় করে তারা কতটুকু অসহায়ত্বের জীবনযাপন করে সেটা বর্তমান প্রজন্ম কিন্তু ধারণাও করতে পারবে না। আমরা যখন বাংলাদেশে মঞ্চ নাটক করতাম
তখন 3 মাস ব্যাপী রিহার্সাল করতে হতো, এবং রিহার্সাল করতে যেয়ে আমাদের একটা সিগারেট 3-4 জনে ভাগ করে খেতে হতো, 2 কাপ চা 3 জনে ভাগ করে খাওয়া, আধা কেজি মুড়ি এনে 10-12 জনে মিলে খাওয়া ইত্যাদি করে আমরা নাটক মঞ্চায়ন করতাম, মূলত ময়মনসিংহ টাউন হলে। বলতে দ্বিধা নেই, মঞ্চে উঠে রাজা বাদশাহর অভিনয় করছে, কিন্তু যিনি সেই রাজা বাদশাহর অভিনয় করে গেলেন মঞ্চে দাঁড়িয়ে, এই অভিনয় শেষে যখন বাসায় পৌঁছালেন তখন তার ঘরে কিন্তু পর্যাপ্ত খাদ্য নেই, খাবার। আমার অবস্থাটা ততটুকু দুরবস্থা না হলেও আমিও মধ্যবিত্ত পরিবার থেকে আসাই মানুষ। এই নাটকে অভিনয় করার ক্ষেত্রে আরেকটি যে বড় সমস্যা ছিল সেটা হলো, যে সমস্ত মেয়েরা নাটকে করত, বিয়ের ক্ষেত্রে তথাকথিত সম্ভ্রান্ত পরিবার থেকে এই মেয়েদেরকে বিবাহ করানো হতো না। যে নাটকে অভিনয় করাটা তৎকালীন সময়ে একটা কটু দৃষ্টিতে দেখা হতো। যে ছেলেরা নাটকে অভিনয় করত, বিয়ে করার স্বপ্নটা অনেকের স্বপ্নই থেকে যেত, কারণ নাটকে অভিনয়ের বিষয়টা ছিল, এটা হচ্ছে একটা নেশার মতো বিষয়, নাটকে অভিনয় করা। এটা একটা পোকা মাথায় যেমন কাজ করে, তাই নাটকে অভিনয় করার কারণেই অসহায় জীবন যাপন করত। সেই বিষয়গুলিকে নিয়েই, একদম সত্য ঘটনাগুলিকে নিয়েই তৎকালীন সময়ে ময়মনসিংহের যে সমস্ত নাট্যকর্মীরা ছিলেন তাদেরকে দিয়েই অভিনয় করিয়ে আমি মৌনতার স্রোতধারা নামে একটি ডকু ড্রামা নির্মাণ করি। সেই সাথে সেলিম আল-দ্বীনের লেখা নাটকটিও আমি নির্মাণ করি, এবং 2টা নাটকই আমি পরিচালনাও করি। আবার ফিরে যাই লন্ডনে। লন্ডনে যে সেই কর্মময় জীবনে, কিন্তু পত্রপত্রিকায় কাজ করে যে অর্থ উপার্জন হতো তা দিয়ে খুব বেশি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা যেত না। এক পর্যায়ে একটা ব্যবসার সাথে জড়িত হলাম, এবং সেখান থেকেই কিছু অর্থ উপার্জন শুরু হতে থাকলো। আস্তে আস্তে কিছুটা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের দিকে আমি এগিয়ে আসলাম। 2006 সনে সিদ্ধান্ত নিলাম যে দীর্ঘদিন পরে আছি বিদেশে, এবং বিদেশে থাকার মূল কারণটাই হচ্ছে যে, যত কথাই বলো, অর্থ উপার্জনের জন্যই বিদেশে থাকা। তখন অর্থের পিছে ছোটার তো কোনো শেষ নেই। আমার আবার যেটা ছিল, দেশে যে আমাদের পরিবার সদস্যরা ছিলেন তারা মোটামুটি সবাই মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পর্যায়ে ছিলেন। এই জন্যে যে আমার পিতা তৎকালীন শেরপুর থানা হতে প্রথম ব্যক্তি যিনি এন্ট্রেন্স পাশ করেন। এন্ট্রেন্স পাশ মানে তৎকালীন সময়ের ম্যাট্রিক পাস, কিন্তু সেটা ছিল ইংলিশ মিডিয়ামে। ইংলিশ মিডিয়ামে এন্ট্রেন্স পাশ করার কারণে তিনি যে চাকরিতে যোগদান করেন, অন্যান্যরা বাংলা মিডিয়াম থেকে এসে যে অর্থ উপার্জন করতেন তার চাইতে 4 গুণ বেতন তিনি পেতেন। সে কারণেই আমাদের কখনো
অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে হয়নি, যদিও আমরা মাকে হারিয়েছি অল্প বয়সে। আমি আগেই উল্লেখ করেছি আমার বয়স ছিল মাত্র 14। বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আমরা এসেছি। আমরা 10 ভাই বোনের মধ্যে আমি আজকে গর্বের সাথেই বলতে পারি 8 জনই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেছি। এক বোন অনার্স ছাত্রী থাকা অবস্থায় বিয়ে হয়ে যায়, আর আরেক ভাইয়ের সেনাবাহিনীতে যোগদান করার কথা ছিল, বিভিন্ন কারণে যোগদান করা হয়নি। কিন্তু আমরা 10 ভাই বোনই মোটামুটিভাবে ভালো অবস্থানে আছি। আমি নিজেকে বর্তমানে একজন উচ্চ মধ্যবিত্তই দাবি করি। ঢাকায় চলে আসি এবং চলে এসে মিডিয়াতে কাজকর্ম করা শুরু করি। এখানে প্রথমে বিভিন্ন ধরনের নাটকে, 2টি সিরিয়ালে অভিনয় করি। এরপর মাথায় যে পোকা যে একদিন চলচ্চিত্র তৈরি করব, এখানে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, যেটা হলো যে ছোটবেলা থেকেই দিলীপ কুমারের ছবি দেখতাম। বড় হয়ে দিলীপ কুমার হব এরকম একটা চিন্তা মাথার মধ্যে ছিল, কিন্তু স্বপ্ন দেখা এক জিনিস আর বাস্তবে তা হওয়া তো ভিন্ন ব্যাপার। তবে দিলীপ কুমার হতে না পারলেও একদিন চলচ্চিত্রে অভিনয় করব, সেই চিন্তাটা মাথায় থেকেই যায়। দেশে আসার পেছনে সেটা একটি কারণ। আরেকটি কারণ ছিল, যেটা হলো 2006 সনে ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে ইংলিশ ছবির পাশাপাশি ভারতীয় ছবি, পাকিস্তানের ছবি, এমনকি শ্রীলঙ্কার ছবি পর্যন্ত দেখানো হতো। কিন্তু বাংলাদেশের কোনো চলচ্চিত্র সেখানে কোনো সিনেমা হলে প্রদর্শিত হতো না। যদিও এক সময়ে বাংলাদেশে খুব ভালো ভালো ছবি নির্মিত হয়েছে, কিন্তু পরবর্তীকালে বাংলাদেশের চলচ্চিত্র জগতে একটি ধস নেমে আসে এবং শিল্পসম্মত কোনো ছবি দীর্ঘদিন ব্যাপী তৈরি করা থেকে বিরত থাকে। 2006 সনে আমি বাংলাদেশে আসার পর কয়েকটি নাটক, টেলিফিল্ম ইত্যাদিতে মূলত কাজকর্ম করি মুরাদ পারভেজের সাথে, এবং আমি আমার একটি চলচ্চিত্র নির্মাণের কথা তাকে জানাই, আমার ইচ্ছাটা তার কাছে প্রকাশ করি। তারপর আমরা সৈয়দ মুস্তফা সিরাজের লেখা একটি বিখ্যাত গল্প রানীঘাটের বৃত্তান্ত, সেটা অবলম্বনে চন্দ্রগ্রহণ নামে একটি ছবি নির্মাণ করি। সেই ছবিটা হচ্ছে একজন প্রতিবন্ধী নারীও যে পুরুষের লোলুপ দৃষ্টির বাইরে থাকতে পারে না, সেটা নিয়ে কাহিনী। এই ছবিটি আমরা অত্যন্ত যত্ন সহকারে বেশ অর্থ ব্যয় করে নির্মাণ করি। বিভিন্ন মহলে এটা নন্দিত হয়। প্রথম আলো পুরস্কার, বাচসাস পুরস্কার, লন্ডনে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার, এগুলি সবই শ্রেষ্ঠ পুরস্কার, শ্রেষ্ঠ ছবির পুরস্কার। এবং আমাদের জাতীয় চলচ্চিত্রে শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমরা পুরস্কৃত হই। ছবিটি যদিও বাংলাদেশে তেমন ব্যবসা করতে পারিনি, কিন্তু বিভিন্ন ফেস্টিভ্যালে আমি ছবিগুলিকে পাঠিয়েছি এবং সেখান থেকে আমরা প্রশংসাপত্র পেয়েছি। আমার ইচ্ছা ছিল
যে আরও কিছু ছবি তৈরি করব এবং বাংলা ছবিকে আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে যাব। কারণ বাংলা সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনটি এটা কিন্তু অত্যন্ত সমৃদ্ধ একটা অঙ্গন। আমরা যদি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, সত্যজিৎ রায়ের কথা বলি, বা আমাদের কাজী নজরুল ইসলামের কথাও বলি, সাহিত্য অঙ্গনে, চলচ্চিত্র অঙ্গনে তারা আন্তর্জাতিক মহলে প্রশংসা অর্জন করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তো সাহিত্যে তার গানের এবং কবিতার জন্য নোবেল পুরস্কার অর্জন করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা স্বাধীনতার পর এই ধরনের কর্মকাণ্ডের দিকে আমাদের যেখানে অগ্রসর হওয়ার কথা, আমরা পিছিয়ে পড়ি। একটি মাত্র কারণ হলো রাজনৈতিক অস্থিরতা। এবং এই রাজনৈতিক অস্থিরতার কারণে আজকে দেশটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা সবাই জানি। এই করোনা ভাইরাসের সময়ে আমাদের দেশে যে ধরনের নিপীড়ন, নির্যাতন, অন্যায় এবং প্রাণ চুরি ঘটনা ঘটছে তা অবিশ্বাস্য। বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে বাংলাদেশের দিকে, যে একদিকে মানুষ না খেয়ে মৃত্যুবরণ করছে, বানের জলে ভাসছে, আর অন্যদিকে এক শ্রেণীর মানুষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে অট্টালিকায় বসবাস করছে। এবং এখানে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। আজকে বাংলাদেশে আমরা গণতন্ত্রের কথা যতই বলি, গণতন্ত্রের গড় অবস্থান নেই। বাক স্বাধীনতার কথা বললেও বাকেরও অবস্থান নেই। আজকে মিডিয়াগুলি নিয়ন্ত্রিত, এবং মূলত মিডিয়া, টেলিভিশনগুলি এগুলি সরকার দলীয় সেই সমস্ত লোকজনদের দ্বারাই পরিচালিত হচ্ছে। সরকারের যে সবই খারাপ সে কথা আমি বলতে চাচ্ছি না, ভালো মানুষ যে নাই তা নয়, কিন্তু তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য। আজকে এই যে দেশে নির্বাচনহীনতা একটা অবস্থা, এই অবস্থায় তো দেশ চলতে পারে না। আমরা তো সেটার জন্য মুক্তিযুদ্ধ করিনি। আমরা একটা স্বাধীন সুন্দর দেশ প্রতিষ্ঠা করার জন্য এই মুক্তিযুদ্ধের মধ্যে যে লক্ষ লক্ষ শহীদরা রক্ত দিয়েছেন, মা বোনরা তারা ইজ্জত হারিয়েছেন, তার সাথে আমরা আজকে বিশ্বাসঘাতকতা করছি। এই অবস্থার পরিবর্তন করতে হবে, এবং সেই অবস্থার যদি পরিবর্তন করতে হয়, আমি আগেও বলেছি, মিছিল মিটিং করে তা করা যাবে না। সেজন্য উদ্যোগ নিয়েছি। আজকে নতুন টেকনোলজিকে আমাদের ব্যবহার করতে হবে, এবং যে জন্যেই যাত্রী টিভি গঠন করেছি। আমি যেহেতু গত 40 বছর যাবৎ লন্ডনে অবস্থান করছি, বিশ্বের প্রতিটি দেশেই যেখানে বাঙালিরা আছে সেখানে ফেসবুকের মাধ্যমে আমার বন্ধু আছে, তারাও যারা ইউটিউব চ্যানেল চালাচ্ছেন তাদের সাথে অনেকের সাথে কথা বলেছি। আমরা যত যুগপৎ কাজকর্ম করতে পারি, আমাদের বর্তমান এই যে সামাজিক অবক্ষয় যে পর্যায়ের দিকে যাচ্ছে, এই সম্পর্কে মানুষকে সচেতন করে গড়ে তোলার মাধ্যমে এই অবস্থাকে আমরা অবশ্যই নিরসন করব। আমাদের সমাজকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। যারা আজকে অন্যায়, অত্যাচার, চুরি এবং
অর্থ পাচার করছে তাদের পরিচয় আমরা তুলে ধরব ইন্টারনেটের মাধ্যমে। আরেকটি বিষয় হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধায় ভরে গেছে দেশ এবং প্রবাসেও। ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নিয়ে বাংলাদেশে একজন মন্ত্রীও হয়েছে। আমরা তাদেরও লিস্ট প্রকাশ করব। আমরা জানি আমরা যে কর্মসূচিগুলি হাতে নিয়েছি এগুলি একদিনে, এক মাসে, এক বছরে সম্ভব হবে না, কিন্তু উদ্যোগ তো কাউকে না কাউকে নিতে হবে। আজকে আমি এই ৭০ বছর বয়সে এসে আমার এই উদ্যোগটা নেওয়ার কারণটা হচ্ছে যে অবস্থাটা চলতে পারে না, এবং এখন আমি যে পর্যায়ে আছি আমার চাওয়া পাওয়ার আর কিছু নেই। আমি এখন মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। যেহেতু মিডিয়াতে কাজ করে আসছি, রাজনীতির সাথে জড়িত ছিলাম, সাংস্কৃতিক অঙ্গনে কাজকর্ম করেছি, আমি মনে করি যে আমার মতো এই চিন্তা আরও অনেকেই করেন, কিন্তু আমাদের সাথে একটা কোঅর্ডিনেশন হচ্ছে না। আমি সেই কোঅর্ডিনেশনটা করার জন্যে শীঘ্রই লন্ডনে একটি সে ধরনের সম্মেলনের আয়োজন করে একটি ফোরাম গড়ে তুলব, যার মধ্যে দিয়ে বাংলাদেশের আনাচে কানাচে এই নারী নির্যাতন, শিশু নির্যাতন থেকে শুরু করে জনপ্রতিনিধিদের অত্যাচার এবং অন্যান্য যে কোনো ধরনের অবিচার, আজকে বিচার ব্যবস্থা নিয়ন্ত্রিত, আইন শৃঙ্খলা বাহিনীগুলি নিয়ন্ত্রিত। আইন শৃঙ্খলা বাহিনীতে যারা যায় তারা কি মানুষকে পেটানোর জন্য যায়? সেখানে যায় তারা অর্থ উপার্জন করতে, অথচ যেই ক্ষমতায় আসে, সরকাররা আসে, এদেরকে ব্যবহার করে সাধারণ মানুষের উপরে নির্যাতন করার জন্য। আমরা তাদের কাছেও আহ্বান জানাচ্ছি যে শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিদের কথায় পরিচালিত হলে আপনাদেরও দায়িত্ব রয়েছে এই সমাজ পরিবর্তনের ক্ষেত্রে একটা ভূমিকা রেখে যাওয়া। প্রতিটা ধর্মই কিন্তু এই কথা বলে, সৎ পথে যদি আপনি থাকেন, অন্যায় বিরুদ্ধে যদি আপনি প্রতিবাদ করে যান, পরকালে সেজন্যে আপনি রিওয়ার্ডেড হবেন। প্রতিটা ধর্মের একই কথা, অথচ আমরা এখানে ধর্ম নিয়ে মারামারি করছি, কাটাকাটি করছি, এবং এটার সুযোগ নিচ্ছে বিত্তবানরা। মৃত্যুবরণ করছে, মারামারি করছে নিম্ন শ্রেণীর মানুষেরা। আমরা এই সমস্ত বিষয়গুলিকে অবশ্যই অ্যাড্রেস করব। আমি আগেই বলেছি যে আমার আজকের আলোচনাটা একটু এলোমেলো এবং খোলাখুলি আলোচনা হবে, ধারাবাহিক বক্তব্য নয়। এখন আমি আমার পরবর্তী পর্যায়ে যেতে চাই। এতক্ষণ তো বিভিন্ন সমস্যার কথা বলেছি, আমরা সমাধানটা করব কিভাবে? এখন এটা সমাধান করার জন্যে আমাদের শুরু করতে হবে নিজের বাড়ি থেকে, নিজের গৃহ থেকে। কারণ আজকে আমার ফ্যামিলিতে যে অন্যায় করছে, আমি যদি একজন সচেতন মানুষ হই, তাহলে আমার দায়িত্ব হবে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমি যদি তাকে অন্যায় কর্ম থেকে বিরত না করতে পারি, তখন আমার কিন্তু কোনো অধিকার থাকবে না আরেকজন অন্যায়কারীর বিরুদ্ধে কথা বলার। যে ধরনের অন্যায় কর্মগুলি আমাদের গৃহে ঘটছে, সেটা নারী নির্যাতন, শিশু নির্যাতন এবং দরিদ্র মানুষের উপরে নির্যাতন, সেগুলিকে আমাদের প্রথমে অ্যাড্রেস করতে হবে।
এক্ষেত্রে আমি যেটা বলি যে নারী নির্যাতন একটা নৈমিত্তিক ব্যাপার। বিয়ে করা হচ্ছে যেন দাসী নেওয়া হচ্ছে ঘরে। পিতামাতারা আদর যত্ন করে তার কন্যাকে তুলে দিচ্ছে একটি ছেলের কাছে তার স্ত্রী হিসাবে। সেখানে তার দায়িত্ব হচ্ছে তাকে আদর যত্ন ভালোবাসা দিয়ে রাখা, কিন্তু তা না, সেখানে তার উপর চলছে অত্যাচার এবং কাজের বোঝা চাপিয়ে দিচ্ছে, যা তার পক্ষে করা সম্ভবও হচ্ছে না অনেক ক্ষেত্রে। এই বিষয়গুলির ব্যাপারে সন্তানরা যারা আছেন, ভাই বোনরা যারা আছেন, তারা সচেতন হন। যৌতুকের দাবিতে বর্তমান সময়েও এই একবিংশ শতাব্দীতে নারীদের উপর অত্যাচার করা হচ্ছে দরিদ্র পিতামাতার উপর। সেই নারীর চাপ দেওয়া হচ্ছে যৌতুকের টাকা দেওয়া, এবং এর জন্যে নির্যাতন সহ্য করতে হচ্ছে নারীকে। ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, পেটানো হচ্ছে, কেউ কেউ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। শিশুদের উপরও আছে এক ধরনের নির্যাতন, সেগুলিকেও বন্ধ করতে হবে। এখানে নারী নির্যাতনের কথা বলার পাশাপাশি আমি আরেকটা বিষয় অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের দেশে বিশেষত বিত্তবান পরিবারগুলিতে নারীরাও কিন্তু পুরুষের উপর, স্বামীর উপর অত্যাচার করে। অপেক্ষাকৃত বিত্ত কম ফ্যামিলির সাথে যে নারীদের বিয়ে হয়, তারা একটা উন্নাসিকতার স্রোতে ভাসে। স্বামীদেরকেও তারা বিভিন্নভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে, নির্যাতন করে। আরেকটি বড় কথা হচ্ছে যে এই শ্রেণীর নারীরা গৃহকর্মীদের উপর যে ধরনের অত্যাচার করে, 10-12 বছরের একজন মেয়ে কাজ করছে তার বাসায়, তার প্রতি যত্ন তো নেওয়া হচ্ছেই না। আমি নিজে চোখে প্রত্যক্ষ করি। রাত্র 12টা-1টা পর্যন্ত কাজ করার পর তার যে ঘুমোতে হয় মেঝেতে, এবং সকাল 6টার সময় তাকে মুখে ডাক না দিয়ে লাথি দিয়ে ঘুম থেকে ওঠানো হয়। এগুলি কারা করছে? সেই নারীরা করছে। নারীরাও যে নির্যাতন করে না এই কথাটা বলবেন না। বিভিন্ন ক্ষেত্রেও নারীরা এই আমাদের সামাজিক অনাচার অত্যাচারে লিপ্ত রয়েছে। আরেকটা বিষয়, সিরিয়াল দেখা, ভারতীয় সিরিয়াল, যেটা হচ্ছে শুধুমাত্র পরচর্চা, পরনিন্দা, এবং এগুলির প্রতি আসক্ত হয়ে গিয়েছে আমাদের এক শ্রেণীর নারীরা। এদেরকেও সেগুলি থেকে বন্ধ করতে হবে। আর আরেকটা কথা বলি, যেটা হলো যে আজকে বিত্তবান ফ্যামিলিগুলিতে ছেলে মেয়েদেরকে যেভাবে লালন পালন করা হচ্ছে, আপনি যদি তাকিয়ে দেখেন, তারা মনে করে যে ছেলে মেয়েদেরকে খুব বেশি বেশি করে আদর যত্ন এবং খাওয়া দাওয়া দিলেই তারা বোধহয় লেখাপড়ায় ভালো করবে, বড় হয়ে বড় বড় কাজকর্মে বা চাকরি বাকরিতে যেতে পারবে। কিন্তু ফলাফল হয় উল্টো। অতিরিক্ত আদর থেকে ছেলেমেয়েরা স্পয়েলড হয়ে যায়, এবং চাহিদাটা হচ্ছে এমন একটা জিনিস যে চাহিদাটা যদি একবার তৈরি হয়ে যায়, তখন চাহিদার উপর আরেক চাহিদা আসে। এগুলি করে মূলত আমাদের বিত্তবান ছেলে মেয়েরা এই ড্রাগ এডিকশনের দিকে এগিয়ে যাচ্ছে, ছিনতাই নামক কর্মকাণ্ডের দিকেও এগিয়ে যাচ্ছে সেই ড্রাগের মানি সংগ্রহ করার জন্য, এবং
এরা লেখাপড়ায় তেমন কোনো ভালো ফলাফল করতে পারছে না। আরেকটি বিষয় যেটা হলো বিত্তবান ফ্যামিলির ছেলেমেয়েরা আলাদা আলাদা রুমে থাকে, প্রত্যেকেরই কম্পিউটার থাকে, তারা সেখানে আজে বাজে প্রোগ্রাম দেখে লেখাপড়া থেকে একদম দূরে সরে যায় এবং বিভিন্ন ধরনের সামাজিক অপকর্মে জড়িয়ে পড়ে। সেটা থেকেও তাদেরকে বিরত করতে হবে। যদি সেটা না হয়, এরাই তো আমাদের জাতির ভবিষ্যৎ, আগামী দিনের নাগরিক এরা। এরা রাষ্ট্র চালাবে, দেশ চালাবে, বড় বড় অবস্থানে তারা যাবে। কিন্তু এরা যদি এখানেই স্পয়েলড হয়ে যায়, তাহলে তো সেখানে তারা পৌঁছাতে পারবে না। তখন দেশটার সামনের দিকে অবস্থা আরও কোথায় যাবে? আমি যদি আসি আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে, কি বলবো? একটা দেশে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা: ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, অ্যারাবিক মিডিয়াম। এখন ইংলিশ মিডিয়ামে যারা লেখাপড়া করবে তারা বড় বড় কোম্পানিগুলিতে চাকরি বাকরি পাবে, বিদেশে চলে যাবে। আর বাংলা মিডিয়ামে যারা লেখাপড়া করবে তারা হয়তো চাকরি বাকরি পাবে বিভিন্ন ছোট ছোট ফার্ম বা বিভিন্ন ছোট ছোট পোস্টগুলিতে। এবং আরবি শিক্ষার মাধ্যমে যারা লেখাপড়া করছে তারা যাবে কোথায়? এখানে তো মূলত দরিদ্র শ্রেণীর মানুষেরাই মাদ্রাসায় তাদের ছেলে মেয়েদেরকে পাঠায়, যেহেতু তারা অর্থনৈতিকভাবে সাধারণ শিক্ষায় পাঠাতে পারে না। বাধ্য হয়ে এরা এখানে যায় এবং এখানে যারা যে তারা কি শিখে? ধর্মের যে আসল বক্তব্য সেগুলি কি মাদ্রাসায় শেখানো হয়? সেটা শেখানো হয় না। ধর্ম হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে তুমি সৎ কাজ করবা, অন্যায় কর্ম থেকে বিরত থাকবা। শুধু নামাজ রোজা করাটাই ধর্ম নয়। আমরা অনেকেই ধরে নেই নামাজ রোজা পূজা অর্চনা ইত্যাদি করলাম, এতেই ধর্ম পালন হলো। ধর্ম তা নয়। ঘুষের টাকা পকেটে নিয়ে আপনি নামাজ পড়তে যাবেন আর মনে করবেন সওয়াব হচ্ছে, সেই সওয়াব আপনার হবে না। দুর্নীতির টাকায় হজ করে বেড়াবেন এবং মনে করলেন যে সার্টিফিকেটকে নিয়ে আসলেন বেহেশতের, অত সহজ নয়। ধর্ম মানুষকে শান্তির পথে চলতে শেখানোর কথা বলে, কিন্তু আজকে ধর্ম নিয়ে যেভাবে ব্যবসা হচ্ছে এবং এই ধর্মীয় ব্যাখ্যা নিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে যেভাবে বিভক্ত হয়ে পড়েছে, আমি কার কথা আজকে সত্য, কার কথা মিথ্যা, কোনটা পালন করলে সঠিকভাবে ধর্ম পালন করতে হবে, আমি নিজেই আজকে তা বুঝতে পারি না। বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে যাচ্ছে। কিন্তু ধর্ম হচ্ছে এমন জিনিস, প্রতিটা ধর্মের একই কথা। আপনি যে ধর্মই পালন করেন, আমি যে ধর্মই পালন করি, আমরা যেন সহাবস্থান করি, সুন্দরভাবে জীবনযাপন করি এবং আমরা সৎ পথে জীবনযাপন করে আমরা আমাদের ধর্ম পালন করি। আজকে ডিজিটাল যুগ, এই যুগে প্রযুক্তির সাথে আমাদের অবশ্যই সম্পৃক্ত হতে হবে, কিন্তু এটার অপব্যবহার যদি শুরু হয়ে যায় তাহলে একটা মহা বিপদের সংকেত আমি শুনতে পাই। আমি প্রথমেই বলেছিলাম যে আজকে আমি একটু বিক্ষিপ্তভাবে এলোমেলো আলোচনা করব, পরবর্তী সময়ে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমি অনেক কথা বলেছি, এবারে আমার স্বরচিত একটি কবিতা পাঠ করে আমার বক্তব্য শেষ করব। মাস 2 আগে এই টেবিলে বসেই আমি এই কবিতাটা রচনা করেছি। কবিতাটির নাম হচ্ছে সাবালিকা। আমরা ভালো নেই, ভালো আমাদের থাকতে নেই।
তবে কেউ কেউ ভালো আছে, আছে মহাসুখে। এরা এই দেশে সবকালেই বেশ ভালো থাকে। ওদের পরিচয় এখন বলা যাবে না, তাহলে নির্ঘাত চেপে ধরবে আমার টুটি। গৃহবধূ জুলেখার একমাত্র কন্যা নাজমা, তাকে নিয়ে বসবাস করে রূপগঞ্জের একটি বস্তির কুঁড়ে ঘরে। 12 বছরের কন্যা নাজমা কাঁদছে সেই সন্ধ্যা হতেই ক্ষুধার যন্ত্রণায়। মা সান্ত্বনা দিয়ে চলছেন, একটু সবুর করো মা, কষ্ট করে রাতটা কাটিয়ে দাও, সকাল হলেই রিলিফের ট্রাক আসবে, আমরা সেখান থেকে প্রচুর খাদ্য পাব। কাঁদতে কাঁদতে নাজমা এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। সকাল হবার সাথে সাথে কন্যাকে ঘুমের মধ্যে রেখেই বড় রাস্তার মোড়ে শত শত মানুষের সাথে অবস্থান নেয় জুলেখা। শোষ শব্দে ছুটে আসছে রিলিফের খাদ্য বোঝাই গাড়ি। ট্রাক দেখে উল্লাসে লাফিয়ে ওঠে রাস্তার ফুটপাতে অপেক্ষমান অনাহারী মানুষের দল। এই বুঝি এলো অনেক অপেক্ষার ফসল, যেন কত যুগ পর আবার দেখা হবে থালা ভর্তি ভাত, ডাল ও আলু ভর্তার সাথে। কিন্তু না, হর্ন বাজিয়েই দ্রুত গতিতে ট্রাকগুলি চলে যায় সেই বুভুক্ষ মানুষের নাকে মুখে কিছু ধুলো ছিটিয়ে। কিন্তু কোথায় যায় এই ট্রাকগুলো? এই প্রশ্ন যখন জনমনে, তখন দেখা যায় ট্রাকগুলো চলে গিয়েছে স্থানীয় এমপি, চেয়ারম্যান কিংবা কোনো প্রভাবশালী ব্যবসায়ীর গুদামে। সকাল হতে সন্ধ্যা, অপেক্ষার প্রহর শেষে ফিরে যায় এই অভুক্ত মানুষ নিজ গৃহে, ক্লান্ত দেহে শুয়ে পড়ে ছিন্ন কাঁথার শূন্য শয্যায়। কিন্তু নাজমা কোথায়? অধিকক্ষণ অপেক্ষা করতে হয়নি মাকে। একটি পলিথিনের ব্যাগে কিছু দ্রব্য ভর্তি হাতে উপস্থিত নাজমা দরজার চৌকাঠে। কোথায় ছিলি তুই এতক্ষণ? কম্পিত কণ্ঠে প্রশ্ন জুলেখার, সরাসরি উত্তর নাজমার, এই দেখো মা, ব্যাগ ভর্তি খাবার। এত খাবার তুই পেলি কোথায়? হাসি মুখে নাজমার উত্তর, খাবারের সন্ধানে তোমাকে আর কোনোদিন বাইরে যেয়ে লাইনে দাঁড়াতে হবে না। আমি এখন সাবালিকা হয়ে গিয়েছি মা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।